আসসালামু আলাইকুম। সকলকে ম্যাথ হ্যাজার্ডের পক্ষ থেকে আজকের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার সূচক পার্ট। আমরা আজকে এই সূচক পার্টটা নিয়ে একদম সূচক পার্টের যে বেসিক কিছু আলোচনা আছে একদমই আমরা সেই বেসিক আলোচনাগুলো আজকে দেখব। আমরা হয়তো এই অধ্যায়ের আজকে সূচক পার্টের যে অঙ্কগুলো আছে সে ম্যাথগুলো আমরা সলভ করব না, কিন্তু একদমই যে বেসিক পার্টগুলো আছে আমরা এই যে আগে থেকে লিখে রাখছি যে 5টি সূত্রে ও 2টি সংখ্যায় বেসিক একদম কি হবে ক্লিয়ার। সূত্র 1 2 3 5টা করে 5টি সূত্র লিখে রাখছি। এই 5টি সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে এই সূচক অধ্যায়টার এই অধ্যায়টা একদম সহজ, কিন্তু অনেকে বুঝতে পারে না। এই 5টা সূত্রের মাধ্যমে একদমই অধ্যায়ের অঙ্কগুলো সহজ সুন্দরভাবে করা যায়। এই সূত্রগুলো জানা থাকলে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে একদম বেসিক। অনেকে বেসিকটা না করেই অঙ্ক সলভে চলে যায়, যদিও অঙ্কগুলো সলভ করতে পারে কিন্তু বেসিক গুলো জানা থাকলে অঙ্কগুলো করতে সহজ হবে। আমরা এই বেসিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে একটু দেখি যে আমাদের যে পার্টটা আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে সূচক। সেটা কি? সূচক, যার ইংরেজি নাম কি? এক্সপোনেন্টস। এক্সপোনেন্টস, ঠিক আছে। এখন প্রথমেই যদি সূচকের আলোচনায় আমরা আসি তাহলে বলা হবে সূচক কি। যদি আমি ধরো প্রশ্ন করলাম বা প্রশ্ন রাখলাম তোমাদের কাছে যে সূচক কি, সূচক কি, যদি এই প্রশ্নের উত্তরে আসি তাহলে আমরা বলতে পারি সূচক হচ্ছে একই সংখ্যা বা একই রাশির ক্রমিক গুণফল। আবার বলি, একই সংখ্যা বা একই রাশির ক্রমিক গুণফলটা হচ্ছে সূচক। আমি যদি একটু দেখাই দেন আমি যদি অ্যান্সারটা দেই, তাহলে যদি আমি ধরো লিখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আরেক জায়গায় লিখলাম 5 গুণ 5 গুণ 5, আরেক জায়গায় লিখলাম a গুণ a গুণ a গুণ a, আরেক জায়গায় লিখলাম b গুণ b গুণ b। আচ্ছা, এখানে যদি আমরা 2 এর ক্রমিক গুণফলটা দেখি, 2 কতবার এখানে গুণ হয়েছে? 2 এখানে 1 2 3 4, 4 বার গুণ হয়েছে। এর ফলাফল যদি আমি লিখি তাহলে 2 কতবার গুণ হয়েছে? 2 4 বার গুণ হয়েছে। এখানে যদি আমি বলি যে 5 কতবার গুণ হয়েছে? 5 3 বার গুণ হয়েছে। এখানে যদি বলি a কতবার গুণ হয়েছে? a আমার 4 বার গুণ হয়েছে। এখানে যদি b কতবার গুণ হয়েছে? b আমার 3 বার গুণ হয়েছে। এখন এই b গুণ b গুণ b অর্থাৎ 3টা b গুণ করলে যা আমরা বলতে পারি 3, এই সরি আমরা বলতে পারি b টু দি পাওয়ার 3 একই জিনিস। কি বলতে পারি? b গুণ b গুণ b, এই বড় মানটা যে কথা এর সমান সমান আমরা বলতে পারি b টু দি পাওয়ার 3, একই কথা। এখন এই যে আমি এইটাকে প্রকাশ করলাম, এই যে 2 গুণ 2 গুণ 2, এটাকে যে আমি প্রকাশ করলাম 2 টু দি পাওয়ার 4, এটাকে বলে সূচকীয় রাশি। এটাকে কি বলে? সূচকীয় রাশি। এটাকে বলা হয় সূচকীয় রাশি। এখন তাহলে আমরা যদি এইখান থেকে এই পার্টটা নিয়ে নিই যে b গুণ b গুণ b, b টু দি পাওয়ার 3, তাহলে আমরা এই মানটাকে কি বলতে পারি? সূচকীয় রাশি। সূচকীয় রাশি। আচ্ছা, সূচকীয় রাশির ভিতর আমরা আবার 2টা পার্ট দেখতে পাচ্ছি, একটা নিচে বসে আছে একটা উপরে বসে আছে, একটা নিচে বসে আছে একটা উপরে বসে আছে। এখন এর আবার একটা ইন্টারেস্টিং নাম আছে। ধরো আমি এটাকে বললাম যে ওইখান থেকে যদি আমি 2 টু দি পাওয়ার 4টা নিয়ে আসি, 2 টু দি পাওয়ার 4, এখন এই যে 2 টু দি পাওয়ার 4 একত্রে লিখলাম, এই একত্রে নাম হচ্ছে সূচকীয় রাশি। একত্রে নাম কি?
সূচকীয় রাশি। আমরা এই অধ্যায়টার একদমই বেসিক ডিপ থেকে আলোচনা করব, মানে বেসিকে একদমই আমরা ছাড় দিব না। এই পুরোটাকে আমরা বললাম সূচকীয় রাশি। এখন এইটারও একটা তাহলে আলাদা নাম থাকা দরকার, দেন এইটারও একটা আলাদা নাম থাকা দরকার। যার উপরে বসে থাকে তার নাম হচ্ছে ভিত্তি। তার নাম কি? ভিত্তি বা বেজ। ভিত্তি বা বেজ। যার উপরে কেউ ভর করে থাকে তাহলে তার নাম কি? ভিত্তি বা বেজ। যার উপরে কেউ ভর করে থাকবে বা যার উপরে কোনো সংখ্যা থাকবে, সেটা সেটা সে নিজেও হতে পারে সংখ্যা বা নিজেও হতে পারে কোনো একটা রাশি, অজানা রাশি, ঠিক আছে? কিন্তু যার উপরে মূলত কোনো সংখ্যা থাকবে সেটাকে বলা হবে কি? ভিত্তি। ভিত্তি বা বেজ। এখন যার উপরে থাকবে সে যদি ভিত্তি হয়, আর যে উপরে থাকবে কি? যে উপরে থাকবে তাকে বলা হবে ঘাত বা সূচক। ঘাত বা সূচক। সূচক বা ঘাত। সূচক বা ঘাত। এখন যদি আমরা এই সূচক কি এই প্রশ্নটার উত্তর দেই তাহলে কি বলতে পারি? সূচক বা ঘাত হচ্ছে ভিত্তি কতবার গুণ হচ্ছে তার ফলাফলটা। ভিত্তি কতবার গুণ হচ্ছে তার ফলাফলটা। এজন্যই প্রথমে বলছিলাম যে সূচক হচ্ছে কোন সংখ্যা বা রাশির ক্রমিক গুণফল। কি বলছিলাম? কোন সংখ্যা বা রাশির ক্রমিক, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? ক্রমিক গুণফল, এটা হচ্ছে মূলত সূচক। এখন আমরা সূচকের যে বিষয়টা, মানে সূচক কি আর কি, এইটুকুনি আমরা বিষয়টা বুঝলাম। দরকার হলে এটা স্ক্রিনশট দিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বিষয় এগুলো পুরো মুছে দিই। আচ্ছা, সূচকের বিষয়টা জানলাম যে সূচক কি। এখন আমরা দেখব যে আমাদের প্রথম সূত্র কি ছিল? সূত্র 1 গুণ। সূত্র 1 গুণ। এর মানে আমাদের দুইটা সংখ্যা বা দুইটা রাশি দেওয়া থাকবে, কমপক্ষে দুইটা সংখ্যা বা দুইটা রাশি দেওয়া থাকবে। তাদের ভিত্তি সেম হইতেও পারে, তাদের ভিত্তি সেম হবে। তাদের ভিত্তি কি হবে? সেম বা একই হবে। বেস তাদের ভিত্তি সেম বা একই হবে, কিন্তু তাদের যে সূচক বা ঘাত বা পাওয়ার, সূচক ঘাত বা পাওয়ার, সেটা ভিন্ন হতে পারে। তাহলে যদি আমরা যে সূত্র 1 আমাদের আছে যে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n। আচ্ছা, এইখানে আমরা যে একটু আগে শিখে আসলাম যে এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে ভিত্তি বা বেজ। এখানেও এ তাহলে একই আছে, মানে একই ভিত্তি বিশিষ্ট দুইটা রাশি। একই ভিত্তি বিশিষ্ট দুইটা রাশি। এইখানে এম এর পরিচয় কি? এম হচ্ছে সূচক, পাওয়ার বা ঘাত। সূচক, পাওয়ার বা ঘাত। আমরা অনেক সময় এটাকে অনেক সময় শুধুমাত্র পাওয়ার বলতে থাকবো, হ্যাঁ? সূচক বা ঘাতের থেকে পাওয়ার শব্দটা শুনতে শ্রুতি মধুর লাগে আর কি। পাওয়ার বলতে পারবো, ঠিক আছে? আমরা উপরেরটাকে কি বলতে পারবো? পাওয়ার বলতে পারবো। এইখানে আমরা দেখতেছি যে আমাদের ভিত্তি সেম। ভিত্তি কি? সেম, কিন্তু পাওয়ার দেখো, এটার পাওয়ার আছে m, এটার পাওয়ার আছে n। এখন আমাদের এখানে দুইটা বিষয় মনে রাখা লাগবে গুণের ক্ষেত্রে। যদি ভিত্তি সেম হয়, কি সেম হয়? যদি ভিত্তি সেম হয় তাহলে দুইটা ভিত্তি থেকে আমি একটা ভিত্তি নিব। দুইটা ভিত্তি থেকে কি করব? একটা ভিত্তি নিব। দেন আমার যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে আমরা যোগ করে দেব।
পাওয়ারটাকে কি করে দেব, যোগ করে দেব, পাওয়ারটাকে যোগ করে দেব। তাহলে আবার বলি, আবার রিক্যাপ করে দেই। আমাদের যদি দুইটা ভিত্তি সেম হয়, তাহলে আমরা পাওয়ার যদি আলাদা হয়, এই ভিত্তি দুইটা থেকে একটা নিব, আর পাওয়ারটা কি করে দেব, যোগ করে দেব। আমরা যদি এর একটা ম্যাথ দেখি, তাহলে ধরো আমি দিলাম 2 গুণ 2, এর পাওয়ার দিলাম 5, এর পাওয়ার দিলাম 7। এখন এই এ অনুযায়ী বলতে পারি আমার এই এ মানে কি, বেস বা ভিত্তি। আর এখানে এম আর এন মানে বলতে পারি না, এম মানে 5, এন মানে 7 বলতে পারি। তাহলে আমার বেস যদি একই হয়, তাহলে আমি বলছিলাম যে দুইটা বেস থেকে একটা বেস নেব, দুইটা বেস থেকে কি করব, একটা বেস নেব। দেন পাওয়ার যোগ করে দেব, অর্থাৎ এম এম এ যোগ এন করছিলাম, তাহলে এখানে 5 যোগ 7 করে দেব, 2 টু দি পাওয়ার 12। আচ্ছা, অনেকে এই জায়গাটা ভুল করে, ভাবে কি যে 2 এর সাথে 12 গুণ, 2 এর সাথে 12 গুণ, কিন্তু না, এটাকে পড়তে হবে যে 2 নিজে 12 বার গুণ, 2 নিজে কতবার গুণ, 12 বার গুণ। যত মানে এক কথায় বলা যায়, যদি পাওয়ার যত হবে নিজে ভিত্তি নিজে ততবার গুণ, পাওয়ার যত হবে ভিত্তি নিজে ততবার গুণ। এটাই মূলত ছিল আমাদের যে প্রথম সূত্র, গুণ এই প্রক্রিয়া। এখানে যদি আরো একটা ম্যাথ আমরা দেখি, যে আমি যদি লিখি 5 টু দি পাওয়ার 2 গুণ 5 টু দি পাওয়ার 3, তাহলে কি লিখতে পারি, যেহেতু আমার বেজ কি সেম, যেহেতু আমার বেজ সেম, তাহলে আমি বলতে পারি একটা বেজ নিলাম, দেন পাওয়ার কি হবে, যোগ, পাওয়ার কি হবে, যোগ। তাহলে বলতে পারি 5 টু দি পাওয়ার 5, যেখানে ভিত্তিও 5 আর পাওয়ারও 5, ভিত্তিও 5 পাওয়ারও 5। এটাকে যদি আমি ক্যালকুলেটিভ করি, তাহলে 5 নিজে 5 বার গুণ, 5 কি হবে, 5 নিজে 5 বার গুণ, অর্থাৎ এর মানটা কিরকম দাঁড়ায়, এর মানটা দাঁড়াবে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 5 নিজে 1 2 3 4 5, 5 নিজে 5 বার গুণ। এটা হচ্ছে আমাদের সূচকের প্রথম সূত্র, গুণের সূত্র, ঠিক আছে। এখন আমরা সূচকের যে দ্বিতীয় সূত্র আছে, ভাগ, সেটা দেখব। আচ্ছা, সূত্র 2 ভাগ, সূত্র 2 কি, ভাগ। এইখানে আছে যে সূত্র 2 ভাগ আমার a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, আমার দুইটা জিনিস লেখা আছে এখানে, a টু দি পাওয়ার m মাইনাস n হতে পারে, a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n মাইনাস m হতে পারে। এখানে আবার কিছু শর্ত আরোপ করে দিয়েছে, যখন m এর মান n থেকে বড় হবে, আর এইখানে দ্বিতীয় কন্ডিশনে যখন n এর মান m থেকে বড় হবে। আচ্ছা, আমরা এটা এখন বিস্তারিত সুন্দর করে দেখব। দেখো, সূচকের নিয়ম অনুযায়ী আমরা একটু আগে শিখে আসলাম, বেজ যদি সেম হয়, তাহলে আমরা দুইটা বেজ বা ততোধিক বেজ থেকে একটা বেজ নিব, দেন পাওয়ারগুলো গুণ করে দেব, এটা গুণের ক্ষেত্রে, পাওয়ারগুলো যোগ করে দেব, এটা গুণের ক্ষেত্রে। আচ্ছা, আর ভাগের ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে যে পাওয়ার বিয়োগ করা, পাওয়ার কি বিয়োগ করা। যদি আমার বেজ সেম হয়, যদি আমার বেজ সেম হয়, তাহলে পাওয়ার সাধারণত বিয়োগ করতে হয়। একটা বেজ নেব, দেন পাওয়ার, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। এক কথায় বলা যায় যে
বেজ, বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি থাকবে প্রথম পাওয়ার, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। ভাগের ক্ষেত্রে যদি আমরা এটা মনে রাখি তাহলে একদমই ইজি, একদমই ইজি হয়ে যাবে। আচ্ছা আমরা একটা অঙ্ক দিয়ে দেখাই। হ্যাঁ, মনে করো একটা অঙ্ক থাকলো 7 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার স্কোয়ার। এখানে আমার কি, এখানে আমার 7 7 বেজ বেজ একই, এ এ যেমন এক ছিল তেমন আমার 7 7 একই। প্রথম যে 7 টু দি পাওয়ার 4 আছে, মানে প্রথম যে রাশিটা আমার আছে 7 টু দি পাওয়ার 4, এটাকে আমরা যদি এ টু দি পাওয়ার এম এর সাথে তুলনা করি তাহলে এম এর মানটা পাই কি 4। আর দ্বিতীয় যে এ টু দি পাওয়ার এন ছিল, এটাকে যদি আমি 7 টু দি পাওয়ার স্কোয়ার 7 টু দি পাওয়ার 2 এর সঙ্গে তুলনা করি তাহলে এন এর মান কি পাই 2। আচ্ছা, নিয়ম অনুযায়ী আমার বসানোর কথা ছিল যে এ অর্থাৎ একটা একটা বেজ নিব, দেন প্রথম এই যে বেজ বা ভিত্তি নিলাম, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার হওয়ার কথা, প্রথম পাওয়ার 4 দ্বিতীয় পাওয়ার 2, প্রথম পাওয়ার 4 দ্বিতীয় পাওয়ার কত 2। আচ্ছা, এর যদি আমরা ক্যালকুলেশন করি দেন আমরা পাই 7 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার কত পাই 2। এখন এইটা এই যে বিয়োগফল, বিয়োগফল যখন আমার ধনাত্মক, এটার পাশে আমরা ছোট্ট করে বলে দিতে পারি ধনাত্মক হলে কি হলে, ধনাত্মক, ধনাত্মকের ক্ষেত্রে এটাকে বলতে পারি ঋণাত্মক। এই ধনাত্মক ঋণাত্মক কিন্তু আমি আগে লিখিনি। এই ধনাত্মকটা কাকে নির্দেশ করবে, এই ধনাত্মকটা বিয়োগফলকে নির্দেশ করবে, পাওয়ারের বিয়োগফলকে। কাকে, পাওয়ারের বিয়োগফলকে। পাওয়ারের বিয়োগফল যদি ধনাত্মক হয় তাহলে আমার প্রথম সূত্র অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, প্রথম সূত্র অ্যাপ্রোপ্রিয়েট। দেখো প্রথম সূত্র ছিল এম ইজ গ্রেটার দ্যান এন, মানে প্রথম পাওয়ার দ্বিতীয় পাওয়ার থেকে বড় হবে, তাহলে আমি উত্তরটা কিসে পাবো, ধনাত্মকে পাবো। উত্তরটা কিসে পাবো, ধনাত্মকে পাবো। আবার আমরা একবার যদি আমরা দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে যাই, তাহলে দ্বিতীয় নিয়ম শেখার আগে আমরা ছোট্ট একটা জিনিস শিখবো। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। এখন একইভাবে ধরলাম যে আমার ভাগের ক্ষেত্রে এই যে এই পর্যন্ত কিন্তু নিয়ম সেম, বেজ বেজ একই হবে, পাওয়ার পাওয়ার ছোট, উপরের পাওয়ার ছোটও হতে পারে বড় হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু এই যে ভিত্তি টু দি পাওয়ার প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার এই পর্যন্ত সব অঙ্কই সেম ভাগের ক্ষেত্রে। হ্যাঁ, এখন যদি আমি একটু অঙ্ক দিয়ে দেখাই তাহলে আমি বলতে পারি, ধরো আগেরটাই যদি দেখাই 7 টু দি পাওয়ার এখানে আছে 7 টু দি পাওয়ার 3 আর এখানে আছে 7 টু দি পাওয়ার 5। আচ্ছা, এই এই যে আমি রাশি, এই যে আমি সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলোকে যদি আমি এই যে এই রাশিটার সাথে কম্পেয়ার করি দেন আমরা পাই এ এ অর্থাৎ বেজ বেজ একই। বেজ বেজ যদি একই হয় আমরা একটা বেজ নিব। আর এই পাওয়ারটা প্রথম পাওয়ারকে যদি এম ধরি তাহলে 3 মানে এম, দ্বিতীয় পাওয়ারকে যদি এন ধরি তাহলে 5 মানে কি এন। আর আমরা যে সূত্রটা জানি, আমাদের যে অঙ্ক করার একদম যে আমাদের যে সূত্রটা আমরা এখন শিখলাম সেটা হচ্ছে বেজ বা ভিত্তি বসানো শেষ, বলেছি প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। প্রথম পাওয়ার এখানে আছে 3, দ্বিতীয় পাওয়ার আছে 5 করলাম। এখন 3 বিয়োগ যখন আমি 5 করব দেন আমার কাছে উত্তরটা কি দাঁড়ায়, 7 টু দি পাওয়ার -2। কি দাঁড়ায়, 7 টু দি পাওয়ার -2। এখন আমি যেটা বলতেছিলাম যে উপরে যদি আমার বিয়োগফলটা অর্থাৎ পাওয়ারের বিয়োগফলটা ঋণাত্মক হয়, পাওয়ারের বিয়োগফলটা ঋণাত্মক হয়, তখন আমি এই দ্বিতীয় সূত্র বসাইতে পারি। কিভাবে পারি আমি দেখাচ্ছি। যে এটাকে আমি বলে দিছিলাম যে যখন আমার
পাওয়ারের বিয়োগফল ঋণাত্মক হবে তখন কি হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। আর তার শর্ত কি ছিল, যখন n গ্রেটার দ্যান m, অর্থাৎ দ্বিতীয় পাওয়ার বড় হবে প্রথম পাওয়ারের থেকে। কি, দ্বিতীয় পাওয়ার বড় হবে প্রথম পাওয়ারের থেকে। আচ্ছা, আমরা আরেকটু বেসিক জিনিস শিখে আসি, যে যদি যদি পাওয়ারে কিসে, যদি পাওয়ারে ঋণাত্মক, যদি পাওয়ারে ঋণাত্মক চলে আসে তবে ধরলাম a টু দি পাওয়ার -1, তাহলে আমার এখানে পাওয়ারে কি আছে, ঋণাত্মক আছে। এখানে কি আছে, এখানে কি আছে, ঋণাত্মক আছে। a টু দি পাওয়ার -1, এখানে পাওয়ার কি আছে, ঋণাত্মক আছে। যদি পাওয়ারে ঋণাত্মক চলে আসে তবে কি করতে পারি, দেখো 1/a টু দি পাওয়ার 1, কি করলাম, ঋণাত্মকের জন্য ঋণাত্মকের জন্য 1 ডিভাইডেড বাই দিব। ঋণাত্মকের জন্য কি দিব, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা বা রাশি, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা বা রাশি, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা বা রাশি, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, ঋণাত্মকের জন্য কি করব, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা বা রাশি দিব, এবং পাওয়ার এখন ধনাত্মক হয়ে যাবে। পাওয়ারটা কি হয়ে যাবে, ধনাত্মক। দেখো a টু দি পাওয়ার -1 ছিল, এই যে মাইনাসটা, এই মাইনাসটা থাকার কারণেই কিন্তু এই যে 1 ডিভাইডেড বাই সেই সংখ্যাটা দিছি, কি করছি, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যাটা দিছি, শুধুমাত্র কিন্তু এই মাইনাস থাকার কারণে, এই মাইনাস থাকার কারণে 1 ডিভাইডেড বাই সেটা দিছি, আর যে পাওয়ারটা ছিল সেটা ধনাত্মক হয়ে গেছে। এটা যদি এখানে আরেকটু দেখাই, যে 2 টু দি পাওয়ার যদি -4 থাকে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 এই পর্যন্ত হবে, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা বা রাশি। এখানে আমার এ ছিল রাশি দিয়ে, হ্যাঁ, আর এখানে সংখ্যা দিয়ে আছে, তাহলে 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, আর যে পাওয়ারটা ছিল যে -4, এখন হয়ে যাবে সেটা ধনাত্মক, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, আর পাওয়ার হয়ে যাবে কি, ধনাত্মক, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা আর পাওয়ার হয়ে যাবে ধনাত্মক। এটা যেন সুন্দর করে মনে থাকে, বারবার পড়তে হবে। ঋণাত্মকের জন্যই 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, পাওয়ার হয়ে যাবে ধনাত্মক, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, পাওয়ার হয়ে যাবে ধনাত্মক। আচ্ছা, এটা যদি মুছে দেই, তাহলে আমরা এইখানে কি লিখতে পারি বলো, এইখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 7। এই মাইনাসের জন্য, জাস্ট এই মাইনাসটুকুর জন্য আমরা কি বলতে পারি, এই মাইনাসটুকুর জন্য বলতে পারি 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা, পাওয়ারটা কি, ধনাত্মক, যেহেতু এখানে -2 ছিল পাওয়ার, এখন হয়ে যাবে শুধু 2, কি হয়ে যাবে, শুধু 2। এখন প্রশ্ন আসতে পারে, এই শুধু 2 আসলো, এই n-m আকারে তো আসলো না। আচ্ছা দেখো, এখানে আমি বারবার বলে আসতেছি যে আমাদের দ্বিতীয় যে শর্তটা, সেটা তখনই অ্যাপ্রোপ্রিয়েট হবে যখন n এর মান, অর্থাৎ দ্বিতীয় পাওয়ার, n এর মান মানে দ্বিতীয় পাওয়ার, আর m এর মান হচ্ছে প্রথম পাওয়ার, m এর মান কি, প্রথম পাওয়ার, মানে দ্বিতীয় পাওয়ার থেকে প্রথম পাওয়ার বাদ দিতে পারি। আমি যদি এটাকে দ্বিতীয় পাওয়ার থেকে প্রথম পাওয়ার বাদ দিয়ে দেখাই, তাহলে বলতে পারি আমার দ্বিতীয় পাওয়ার কত ছিল, 5, দ্বিতীয় পাওয়ার ছিল 5, এটা ছিল আমার দ্বিতীয় পাওয়ার, আর এটা আমার কি ছিল, প্রথম পাওয়ার, তাহলে দ্বিতীয় পাওয়ার বিয়োগ প্রথম পাওয়ার, তাহলে দেখো দিনই এই মানটাও কি পাই, 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 2 পাই। অর্থাৎ এই যে আমার যে মানটা বের হইল, এই মানটা আমি আবার এখানে গেলে ফেরত পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই মানের পরিবর্তে এটাও লিখতে পারি, যে 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 5 - 3, মানে এইটা যে কথা
অন ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 2, একই কথা। আশা করি এই আমাদের যে সূচকের দ্বিতীয় সূত্র ভাগ, এটা সবার ক্লিয়ার। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, এটা একটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, এখন আমরা শিখব সূত্র 3। আমাদের সূত্র যে 3টা আছে সেটা হচ্ছে গুণফলের ঘাত। এটা তুলনামূলক অন্যান্য যে আগের যে দুটো সূত্র আমরা শিখলাম তার তুলনায় কিছুটা সহজ। হ্যাঁ, গুণফলের ঘাত, গুণফলের ঘাত। দেখি আমরা এখানে আমাদের যে সূত্র 3 ছিল গুণফলের ঘাত, সূত্র 3 গুণফলের ঘাত। আচ্ছা, গুণফলের ঘাত মানে এইখানে আমার আলাদা আলাদা দুইটা বেজ একসাথে থাকবে, আলাদা আলাদা দুইটা বেজ ব্র্যাকেটের ভিতর থাকবে, দেন তাদের হোল টু দি পাওয়ার একটা পাওয়ার থাকবে, তাদের হোল টু দি পাওয়ার মানে দুইজনের মাথার উপরে একত্রে একটা পাওয়ার থাকবে। হ্যাঁ, যদি আমরা দেখি যে আমাদের যে 3 নাম্বার সূত্র এখানে আছে যে এ বি যদি দুইটা সংখ্যা বা দুইটা রাশি হয়, তাদের পাওয়ার যদি n হয়, তাহলে আমরা সূচকের গুণফলের ঘাত অনুযায়ী বলতে পারি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আচ্ছা, বলি দেখো এই ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা বা কোনো উপাদান থাকা মানে কি, আর তাদের উপরে কোনো পাওয়ার থাকা মানে কি, উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এর ভিতরে যারা আছে সবাই পাওয়ার যোগ্য, সবাই পাওয়ার যোগ্য, কারণ এই এই পুরো উপাদানটার উপরেই আছে n। তাহলে এই n সবাই পাওয়ার যোগ্য কিনা, এটা যদি আমরা অঙ্কের মাধ্যমে দেখি, আমাদের দুইটা বেস যদি 3 গুণ 5 হয় এবং তাদের পাওয়ার যদি 4 হয়, তাদের পাওয়ার যদি 4 হয়, তাহলে এখানে আমরা এ বি একে বলতে পারি 3 5, এটা দ্বারা ডিনোট করতে পারি, তাই না? n কে আমরা 4 এর সাথে তুলনা করতে পারি। এইবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি শিখলাম, এই যে 4টা, এই যে 4টা, এই 4টা 3ও পাওয়ার যোগ্য, এই 4টা 5ও পাওয়ার যোগ্য। কি আকারে পাওয়ার যোগ্য? সূচক আকারে পাওয়ার যোগ্য। কি আকারে পাওয়ার যোগ্য? সূচক আকারে পাওয়ার যোগ্য। তাহলে আমরা যদি সূচকের নিয়ম অনুযায়ী ভাগ করে দেই, মানে দুইজনকে দিয়ে দেই, তাহলে কি পাই? 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। কি পাই? 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এইখানে 3 টু দি পাওয়ার 4 মানে কি, আমরা প্রথম দিকে শিখে আসছি 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 নিজে 4 বার গুণ, 3 নিজে 4 বার গুণ। আর এখানে 5 টু দি পাওয়ার 4 মানে কি, 5 নিজে 4 বার গুণ, 5 নিজে 4 বার গুণ। এমন না হয়ে যায় 3 এর সাথে 4 এর গুণ, 5 এর সাথে 4 এর গুণ, নট, এমন যেন না হয়। এর মানে হচ্ছে 3 নিজে 4 বার গুণ, 3 নিজে 4 বার গুণ, 3 নিজে 4 বার গুণ, 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4 এর মানে কি 3 নিজে 4 বার গুণ। ঠিক আছে, এটাই মূলত আমাদের ছিল গুণফলের ঘাত। এখন আমরা দেখব ভাগফলের ঘাত। তাহলে আমরা গুণফলের ঘাতে যে সামারাইজ যদি করি, তাহলে এক কথায় বলতে পারি আমাদের দুইটা ভিত্তি থাকবে যারা গুণ আকারে একত্রে একটা ব্র্যাকেটের ভিতর থাকবে, তাদের হোল টু দি পাওয়ার একটা পাওয়ার থাকবে, যেই পাওয়ারটা সবাই পাওয়ার যোগ্য, যে পাওয়ারটা কি সবাই পাওয়ার যোগ্য। ঠিক আছে, আর সবাইকে সেটা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখি ভাগফলের ঘাত। আমাদের যে সূত্র 4 আছে, সূত্র 4 ভাগফলের ঘাত, সূত্র 4 ভাগফলের ঘাত, ভাগফলের ঘাত। আচ্ছা, সূত্র 4-এ আমাদের যে ভাগফলের ঘাতটা আছে,
সেটাও আমরা যদি আগের ভাগটা বুঝে থাকি, বা আমরা যদি এই যে আগে যে সূত্র 3, হ্যাঁ, গুণের গুণফলের ঘাতটা বুঝে থাকি, তাহলে ভাগফলের ঘাতটা আমাদের জন্য সহজ। হ্যাঁ, দেখি আমরা, যদি আমাদের যে সূত্রটা আছে a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার যদি n থাকে, আগে আমাদের কি ছিল, আগে একটা ব্র্যাকেটের ভিতরে দুইটা ভিন্ন ভিন্ন বেজ ছিল যারা নিজেদের মধ্যে গুণ অবস্থায় ছিল, আর মাথার পরে একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটা আমরা উভয়ের ভিতর সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম, বা উভয়ে পাচ্ছিল সেই পাওয়ারটা। এখন একইভাবে আছে, শুধুমাত্র সেই বেজ দুটো কি আছে, ভাগ আকারে আছে। বেজ দুটো নিজেদের মধ্যে ভাগ আকারে আছে, এবং মাথার পরে একই পাওয়ার আছে। সেই পাওয়ারটা এও যেমন পাওয়ার যোগ্য, এই পাওয়ারটা বিও তেমন পাওয়ার যোগ্য। তাহলে আমরা যদি এই পাওয়ারটাকে ভাগ করে দেই তাদের ভিতরে, তাহলে কি দাঁড়ায়, a টু দি পাওয়ার n ইজ ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এই পর্যন্ত ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু দেখতেছি আমাদের যে ভাগফলের ঘাতে একটা শর্ত আরোপ করে দিয়েছে। একটা কি আরোপ করে দিয়েছে, শর্ত আরোপ করে দিয়েছে যে b ইজ নট ইকুয়াল টু 0। এর মানে শুধুমাত্র কিন্তু b না, মানে নিচে, অর্থাৎ এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এর মানে হচ্ছে নিচে যে থাকবে, নিচে যে থাকবে সে কখনো বা সেই সংখ্যা কখনো শূন্য হতে পারবে না। কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, শূন্য হতে পারবে না। কেননা যদি আমার বেসটা নিজে শূন্য হয়, আমি তার পাওয়ার যত দিই না কেন, তার মান শূন্য হবে। বেস যদি শূন্য হয়, আমি যতই পাওয়ার দিই না কেন, তার আলটিমেটলি মানটা শূন্য হবে। এই জন্য নিচে যে থাকবে সে কখনো শূন্য হতে পারবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, এখানে তো এও শূন্য হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এ শূন্য হলে সমস্যা কি, তাই না? এ শূন্য হলে কোনো সমস্যা নেই আদৌ, কারণ একটা অঙ্কে উপরে যদি শূন্য থাকে তাহলে তার মানটা শূন্য হওয়া সম্ভব। আর শূন্য একটা কি, শূন্য একটা বাস্তব সংখ্যা, তাই না? কিন্তু কোনো একটা ভগ্নাংশে যদি নিচে শূন্য হয়ে যায়, তাহলে সেই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত রূপ ধারণ করে। এজন্য আমাদের এখানে কন্ডিশনে b ইজ নট ইকুয়াল টু 0 দিছে। এখানে যদি আমার এর মান শূন্যও হয়, b এর মান শূন্য না হয়, তাহলে ভগ্নাংশটার মান 0 দাঁড়াবে, যা একটা বাস্তব সংখ্যাকে নির্দেশ করতেছে, ঠিক আছে? কিন্তু যদি আমার b এর মানটা শূন্য হয়ে যায়, তাহলে তার কোনো ভ্যালু থাকে না, এক্সিস্ট করে না, সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আমি ধরলাম যে এখানে আছে 5 ইজ ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার আছে ধরলাম 2। তাহলে আমি বলতে পারি 5 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2। এর একটা মান এর একটা মান পাওয়া যাবে, এর একটা কি মান পাওয়া যাবে। আমি যদি 5 টু দি পাওয়ার 2 করি, তাহলে 5 নিজে দুইবার গুণ, তাহলে 5 গুণ 5 করলে আমরা কি পাবো, 25 ইজ ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2, মানে কি 3 নিজে দুইবার গুণ, এর মানে 3 গুণ 3 করলে 9 পাবো। মানে এই ভগ্নাংশটা কি একটা মান এক্সিস্ট করে। আবার যদি আমি দেখাই যে 5 ইজ ডিভাইডেড বাই 0, যদিও এই মানটাই এক্সিস্ট করে না, এইভাবেই লেখা যায় না, তাহলে এই যে এইখানেই যে চলে আসতেছে যে বীর মান শূন্য হয়ে যাচ্ছে, বীর মান শূন্য হয়ে গেলে এটা হবে না, বীর মানটাই কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। ভাগফলের ঘাতের ক্ষেত্রে বীর মানটাই শূন্য হতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখব ঘাতের ঘাত। কি দেখব, ঘাতের ঘাত। সূত্র 5 ঘাতের ঘাত। সূত্র 5 ঘাতের ঘাত। সূত্র 5-এ এইখানে আমাদের যে আসছে যে ঘাতের ঘাতে a টু দি পাওয়ার m, তাকে দেখো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে, দেন তাদের পাওয়ার আলাদা একটা সংখ্যা আছে। এইরকম যদি কোনো সংখ্যা বা রাশি থেকে যায় যে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার m, অর্থাৎ একটা পাওয়ার আছে, তাকে ব্র্যাকেট ক্লোজ করে আরেকটা পাওয়ার দেওয়া আছে, হ্যাঁ, তাহলে কি হবে, যে পাওয়ার দুটো আছে তাদের মধ্যকার গুণ হবে, কি হবে,
যে পাওয়ার আছে, যে পাওয়ার দুটো বা ততোধিক বা ততোধিক দুটো বা ততোধিক থাকবে তাদের গুণফল। তাদের কি? তাদের গুণফল। তাদের গুণফল কেমন? যদি এরকম হতো a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, বাইরে আছে ধরলাম a টু দি পাওয়ার p, তাহলে আমি কি বলতে পারতাম যে আমি ভিতরে করলে কি পেতাম? a টু দি পাওয়ার m যোগ n পাইতাম, বাইরে ছিল p, তাহলে পাতাম a m m যোগ n ইন্টু p, এর মানে দাঁড়াইতো a টু দি পাওয়ার mp প্লাস np, মানে যে পাওয়ার দুটো বা ততোধিক থাকবে তাদের গুণফল। তাদের কি হবে? আলটিমেটলি গুণফল হবে। হ্যাঁ, আমরা যদি অঙ্কের মাধ্যমে এটা দেখি একটা, যে ধরলাম যে 7 টু দি পাওয়ার 3 আছে, বাইরে আছে 4, তাহলে আমি এইটাকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি কি পাই? বেসটা কি? 7, বেসটা কি? 7 পাতালাম। যে পাওয়ার থাকবে তাদের দুটো বা ততোধিক তাদের ভিতরে গুণফল, মানে দুটো থাকলে দুটো, বেশি থাকলে বেশি, যেমন এখানে বেশি ছিল। হ্যাঁ, আচ্ছা, তাদের ভিতরকার গুণফল অর্থাৎ 3 গুণ 4, অর্থাৎ পাইলাম 7 টু দি পাওয়ার 12। ঠিক আছে, এটাই আমাদের মূলত যে ঘাতের ঘাত। তাহলে আমরা যদি একসাথে সবগুলো রিক্যাপ করি, সূত্র এক ছিল কি? গুণ। গুণে কি ছিল? বেজ, দুইটা বেজ একই থাকবে, তাদের পাওয়ার ভিন্ন থাকবে, থাকলে আমরা একটা বেজ নিব, পাওয়ার দুটোর যোগফল। সূত্র দুই ছিল ভাগ। ভাগে কি ছিল? যে বেজ একই থাকবে, তারা ভাগ আকারে থাকবে, থাকলে তাদের পাওয়ার দুটো কি করব? বেজ বা ভিত্তি নিব, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার করার পর যদি ফলাফলটা ধনাত্মক আসে তাহলে যেভাবে আছে সেভাবে রেখে দেব, যদি ঋণাত্মক আসে তাহলে অন বাই ভিত্তি দিয়ে সেই পাওয়ারের তোমার ধনাত্মক মানটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপর ছিল গুণফলের কি ছিল? তারপরে আমাদের ছিল গুণফলের ঘাত। এর মানে হচ্ছে এ বি দুইটা বেজ একটা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ থাকবে, তাদের মাথার উপরে একটা আলাদা পাওয়ার থাকবে, যেই পাওয়ারটা এও পাবে বিও পাবে গুণ আকারে। তারপর ছিল ভাগফলের ঘাত। একটা ব্র্যাকেটের ভিতর তোমার দুইটা বেস থাকবে, দুইটা একই বেস থাকবে এবং তাদের পাওয়ার কি থাকবে? একত্রে থাকবে মাথার উপরে, ওই পাওয়ারটা উপরের উপরের রাশিও, উপরের সংখ্যাও যে পাবে, নিচের সংখ্যাও একই মান একই পাবে। 5 নাম্বার কি ছিল? ঘাতের ঘাত। ঘাতের ঘাত কি ছিল? যে দুইটা পাওয়ার থাকবে, দুইটা পাওয়ারের নিজেদের মধ্যে গুণফল, দুইটা পাওয়ারের কি? নিজেদের ভিতরে গুণফল। আশা করি আমাদের যে 5টি সূত্র ছিল সেই 5টি সূত্র একেবারে ক্লিয়ার। 5টি সূত্র একেবারে ক্লিয়ার। এখন আমরা দেখব আমাদের যে দুইটা সংজ্ঞা ছিল, দুইটা কি সংজ্ঞা ছিল। আচ্ছা, এইখান থেকে যদি আমি মুছে দেই তাহলে এই 5টা সূত্রের জায়গা যদি আমি মুছে দিই এবং সংজ্ঞাগুলো অ্যাড করি তাহলে পাই সংজ্ঞা এক কি আছে? শূন্য সূচক। হ্যাঁ, শূন্য সূচক মানে যে শূন্য সূচক মানে কি? আমরা সূচক শিখে আসছি। হ্যাঁ, যে বেজ বা ভিত্তির পাওয়ারটা কি হবে? শূন্য হবে। বেজ বেজ এটা হচ্ছে আমাদের সংজ্ঞা এক। সংজ্ঞা এক, শূন্য সূচক। শূন্য সূচক এর মানে আমাদের যে বেজ বা ভিত্তি থাকবে তার পাওয়ারটা কি হবে? তার পাওয়ারটা শূন্য হবে। তার পাওয়ারটা কি হবে? শূন্য হবে। এখন বেজের পাওয়ার যদি শূন্য হয়, বেজ যাই থাকুক না কেন, বেজ ধরলাম পৃথিবী, হ্যাঁ, বেজ ধরলাম পৃথিবী, বেজ আছে, পৃথিবী বেজ আকারে আছে কিন্তু পাওয়ার আছে শূন্য। পাওয়ার কি আছে? শূন্য। তার মান হবে কি? 1।
তার মান কি হবে 1। আচ্ছা, এইখানে আমি ধরলাম বেজ 5 আছে, পাওয়ার আছে 0, এর মান কত 1। বেজ 7 আছে, এর পাওয়ার আছে 0, এর মান কত 1। বেজ বি আছে, এর পাওয়ার আছে 0, এর মান কত 1। বেজ এ আছে, এর পাওয়ার আছে 0, এর মান কত 1। বেজ এক্স আছে, এর পাওয়ার আছে 0, এর মান কত 1। কিন্তু কিন্তু বেজ কখনো বেজ বা ভিত্তি নিজে কখনো শূন্য হতে পারবে না। কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। বেজ বা ভিত্তি নিজে কখনো শূন্য হতে পারবে না। যে আমাদের যে কন্ডিশন দেওয়া ছিল a is not equal to 0, এর মানে বেজ বা ভিত্তি নিজে কখনো শূন্য হতে পারবে না, এর মানে 0 টু দি পাওয়ার 0 হতে পারবে না। 0 টু দি পাওয়ার 0 হতে পারবে না। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা 1। হ্যাঁ, আর সংজ্ঞা 2 আমরা মূলত আগে শিখে আসছি। সংজ্ঞা 2 আমাদের কিছুটা শিখে আসা আছে। হ্যাঁ, সংজ্ঞা 2টা যদি দেখি, সংজ্ঞা 2 কি আছে? ঋণাত্মক সূচক। সংজ্ঞা 2 আছে ঋণাত্মক সূচক। এর মানে আমরা এই যে এই পাশে যে একটা বেসিক জিনিস শিখছিলাম না, যে এর পাওয়ার যদি ঋণাত্মক হয়, অর্থাৎ বেজের পাওয়ার যদি ঋণাত্মক হয়, তাহলে আমরা কি শিখছিলাম? 1 বাই সেটা ধনাত্মক আকারে। যদি এখন লিখি যে এখন যদি বেজের পাওয়ার, কার পাওয়ার? বেজ এর পাওয়ার ঋণাত্মক হয়, কি হয়? ঋণাত্মক হয়, তবে 1 বাই বেজ ধনাত্মক, 1 বাই বেজ ধনাত্মক হবে। 1 বাই বেজ ধনাত্মক হবে। এটা যদি দেখাই 7 টু দি পাওয়ার -1, তাহলে 1 বাই বেজ কি হয়ে যাবে? ধনাত্মক। যদি লিখি 7 টু দি পাওয়ার -2, 1 বাই 7 2। যদি লিখি 7 টু দি পাওয়ার -5, 1 বাই 7 টু দি পাওয়ার 5, মানে 1 বাই বেজ ধনাত্মক। কোন যে পাওয়ারটা থাকবে সেটা ধনাত্মক হয়ে যাবে মূলত। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয়, যে এই বেজ, এখানেও বেজ নিজে কখনো শূন্য হতে পারবে না। বেজ নিজে কখনো শূন্য হতে পারবে না। বেজ নিজে কখনো কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। বেজ নিজে কখনো শূন্য হতে পারবে না। এর মানে 0 টু দি পাওয়ার 0 হবে না। 0 টু দি পাওয়ার তুমি যাই দাও না কেন, 0 টু দি পাওয়ার তুমি যাই মান দিবা, তার মানটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই কারণে বেজ নিজে কখনো কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। আশা করি আজকে যে সূচকের পার্টটা ছিল, সেটার বেসিকটা আমি যতদূর জানি আমি বোঝানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।